আগের দিনকে আলোচনা করেছিলাম জেন্ডার ডিটারমিনেশন ইন হিউম্যান বা মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়। কিন্তু এই লিঙ্গ নির্ধারণের সাথে সাথে যেমন কে ছেলে হবে বা কে মেয়ে হবে এটা যেভাবে নির্ধারিত হয়, বা অনেক সময় বেশ কিছু লিঙ্গ নির্ধারণের সমস্যাও হতে পারে যদি সেক্স ক্রোমোসোম বা অটোজোমের বিন্যাসটা ঠিকভাবে না হয়। কিন্তু সেগুলো যদি সব সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে হয়েও থাকে, যেমন 44+XX বা 44+YY মানে 23 জোড়া ক্রোমোজোম যুক্ত একটি শিশুই জন্ম নিল যার 22 জোড়া হচ্ছে কি অটোজোম রয়েছে এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে। মেয়েদের ক্ষেত্রে সেটা XX ক্রোমোজোম আর ছেলেদের ক্ষেত্রে সেটা এক্স এবং ওয়াই ক্রোমোজোম দুটো। তো টোটাল 23 জোড়া ক্রোমোজোম বা 23 জোড়া মানে 46টা ক্রোমোজোম। কিন্তু এখানেই কোনো একটি ক্রোমোজোমে, এই যে 46টা ক্রোমোজোমের কথা বলা হচ্ছে, সেই ক্রোমোজোমের ভেতরে কোথাও না কোথাও আমাদের কি থাকে, ডিএনএর মধ্যে পার্টিকুলার একটা অংশ থাকে যেটা হচ্ছে কি জিন বলছি। সেই জিনের বিভিন্ন ধরনের জিন আমাদের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা জিনেরই একটা নির্দিষ্ট কাজ রয়েছে। কোনো জিনের কাজ হচ্ছে কি একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করা। ধরো সকালে তোমরা খেতে এসেছো, তো সেই জিনটার কাজ হচ্ছে গিয়ে ইনসুলিন নামক হরমোনটা তৈরি করা। কোনো একটা জিনের কাজ হচ্ছে কি একটা বা তার সাথে আরো মিলিত আরো অনেকগুলো জিনের কাজ হচ্ছে কি, সবসময় এটা একটা জিন দ্বারা নির্ধারিত হয় না কোনো কাজই, গ্লুকাগন তৈরি করা। কোনোটা হচ্ছে কি তোমাদের এখন বয়স ধরে নিচ্ছি 14-15 বছর, অ্যাডাল্টহুড ইজ, তাহলে কোনো কোনো জিনের কাজ হচ্ছে গিয়ে গ্রোথ হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। সেটা পিটুইটারি গ্রন্থি থেকে নির্ধারিত হবে, নিয়ন্ত্রিত হবে, কিন্তু সেই হরমোনটা কতটা ক্ষরণ হবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। বেসড অন কি, কিসের ওপর ভিত্তি করে, আমাদের জিনে কতটা, জিনটা কিরকম, জিনের ভেতরে জিনটা কতটা এক্সপ্রেস হচ্ছে বা জিন থেকে কতটা পরিমাণ প্রোটিন তৈরি হচ্ছে সেটার উপর নির্ভর করে। তার জন্য জিনে একটা বার্তা যেতে হবে, কোষের নিউক্লিয়াসের মধ্যে যে একদম জিনটা রয়েছে, আমাদের ডিএনএ রয়েছে, সেখানে একটা বার্তা যেতে হবে এবং সেখান থেকে বেশ কিছু প্রোটিন তৈরি হবে। কিন্তু এই পদ্ধতিটাতে যে 46টা ক্রোমোজোম রয়েছে এবং 23টা বা 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমের অটোজোমের মধ্যে যদি কোনো রোগের মানে কোনো সমস্যা হয়ে থাকে কোনো একটা পার্টিকুলার জিনে, তাহলে বেশ কিছু রোগের সৃষ্টি হয়। আবার সেক্স ক্রোমোজোমের মধ্যেও যদি কোনো মিউটেশন জাতীয় বা অন্য কোনো ধরনের, যেটাকে পলিমরফিজম বলা হয়, সেই ধরনের বেশ কিছু ঘটনার জন্য, পলিমরফিজম কাকে বলে, যখন একটা নিউক্লিওটাইড, তোমরা জানো ডিএনএর মধ্যে বিভিন্ন নিউক্লিওটাইড বেস থাকে, সেগুলো যদি কোনো একটা পরিবর্তন হয়, সেটা হয়তো মিউটেশন করলো না, কিন্তু সেই পরিবর্তনটা হচ্ছে গিয়ে শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক নয়, কিন্তু কিছু কিছু পলিমরফিজম হচ্ছে গিয়ে কি নির্ধারণ করে, বিভিন্ন কার্যকলাপ, শারীরিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে অনেক সময়। তো সেই ধরনের ঘটনাগুলো যদি ঘটে থাকে তাহলে হচ্ছে কি বিভিন্ন রোগেরও সৃষ্টি হতে পারে। সেরকমই একটা অন্যতম প্রধান রোগ হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া। নামটা তোমরা হয়তো খুব শুনে থাকবে, কারণ থ্যালাসেমিয়ার বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প বা সচেতনতামূলক শিবির বিভিন্ন জায়গায় করা হয়। কারণ থ্যালাসেমিয়ার ব্যাপারে জনসচেতনতা বা মানুষের মধ্যে সচেতনতা সেইভাবে থাকে না। সেই কারণে থ্যালাসেমিয়া কি, এটা একটা ইনহেরিটেড ব্লাড কন্ডিশন। কি এটা? ইনহেরিটেড ব্লাড কন্ডিশন, রক্তেরই একটা সমস্যা। সেটা হচ্ছে কি, কি হচ্ছে, ইনহেরিটেড মানে বংশগত, হেরিডিটি বংশগত, সেখান থেকে ইনহেরিটেড মানে ফ্যামিলি হিস্ট্রি থেকেই থ্যালাসেমিয়াটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হবে। যেটা প্রধানত কি সমস্যাটা হয়, সেটা সমস্যাটা হয় ইম্পেয়ার্ড প্রোডাকশন অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তার প্রোডাকশন মানে তৈরি, ইম্পেয়ার্ড মানে, ইংলিশে ইম্পেয়ার্ড কথাটার বাংলা মানে হচ্ছে কি ব্যাঘাত ঘটছে। ওকে, তো কোনোভাবেই হিমোগ্লোবিনের প্রোডাকশন বা তৈরি হওয়াটা ব্যাঘাত ঘটছে, এটা জিনগত একটা সমস্যা। হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে সেই মলিকিউলটা, সেই পদার্থটা যেটা হচ্ছে গিয়ে কি করে, আমাদের শরীরে অক্সিজেনকে
বহন করে নিয়ে যায়, রক্তে অক্সিজেনকে বহন করে নিয়ে যাওয়া কার কাজ? হিমোগ্লোবিনের কাজ। কোথায় থাকে? লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। লোহিত রক্তকণিকার মধ্যে এই যে হিমোগ্লোবিন রয়েছে, হিমোগ্লোবিনের মধ্যে যদি একটা ত্রুটি হয়ে থাকে তাহলে থ্যালাসেমিয়া রোগ হয়। কি ত্রুটি সেটা আমরা দেখব। তাহলে থ্যালাসেমিয়া কি হয় তাদের ক্ষেত্রে? রেজাল্টস ফ্রম মিউটেশনস ইন দ্য জিন। একটা জিনে মিউটেশন হয়, যেটা গ্লোবিন নামক যে চেনটা রয়েছে, গ্লোবিন প্রোটিনের মধ্যে যে চেনটা রয়েছে, গ্লোবিন প্রোটিনের যে চেনটা রয়েছে, সেই গ্লোবিন প্রোটিনটা তো একটা, ওটা একটা তো প্রোটিন। গ্লোবিনটা হিমের মধ্যে, হিম একটা আয়রন পার্ট আর গ্লোবিন হচ্ছে প্রোটিন পার্ট। তো এই যে গ্লোবিন প্রোটিনটা, প্রোটিন সবসময় তৈরি হচ্ছে কোনোভাবে ডিএনএ থেকে, জিন থেকে। ডিএনএ থেকে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে প্রোটিন হবে। তো সেই ডিএনএ এর মধ্যে যদি কোথাও একটা মিউটেশন হয়ে থাকে, গ্লোবিন প্রোটিন যেটা পার্টিকুলারলি ওই ডিএনএ এর যে অংশটা সেটাকে বলা হচ্ছে জিন, সেই জিনেতে যদি কোনো একটা মিউটেশন হয়ে থাকে তাহলে গ্লোবিন প্রোটিনটা ঠিকমতো তৈরি হয় না। ঠিক আছে? তো এই গ্লোবিন চেন কি কি ধরনের থাকে তোমরা হয়তো পড়েছো এর আগে। একটা হচ্ছে আলফা চেন, আর একটা হচ্ছে বিটা চেন। তো আমাদের হিমোগ্লোবিনে এরকম 4টে চেন থাকে। দুটো আলফা চেন, 1 2, আর দুটো বিটা চেন, 1 এবং 2। তো টোটাল এই 4টে চেন, তার সাথে দেখতে পাচ্ছ আয়রন বলে লেখা আছে, হিম পার্ট। এগুলো হচ্ছে হিম পার্ট। এটা হচ্ছে 3D স্ট্রাকচার, এটা 2D নয়। হিমোগ্লোবিনের 3D স্ট্রাকচার, এটাকে ঘুরিয়ে ঘুরিয়েও দেখা যায় ওয়েবসাইটে। যদি কখনো সুযোগ হয় ভবিষ্যতে দেখাবো। যে কোনো প্রোটিনকে 3 ডাইমেনশনাল ওয়েতে হচ্ছে গিয়ে দেখা যায়। ওকে, তাহলে এই যে গ্লোবিন নামক প্রোটিনটা রয়েছে, সেই গ্লোবিন প্রোটিনের মধ্যে কি রয়েছে? গ্লোবিনের বেসিক্যালি আলফা, হিমোগ্লোবিনের তাহলে কি কি পার্ট? দুটো আলফা চেন এবং দুটো বিটা চেন, অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে কথা হচ্ছে, এবং 4টে আয়রন। তো এই গ্লোবিনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কোনো মিউটেশন থাকে, তাহলে থ্যালাসেমিয়া রোগ হতে পারে, কারণ হিমোগ্লোবিনটা ঠিকভাবে তৈরি হবে না। তো এইটার উপর ভিত্তি করে যদি কোনো সমস্যা এই আলফা চেনের মধ্যে হয়ে থাকে, বা কোনো সমস্যা যদি বিটা চেনের মধ্যে হয়ে থাকে, বিটা গ্লোবিন চেনের মধ্যে, তার উপর ভিত্তি করে বলা হচ্ছে এটার নামকরণ আলফা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কখন? occurs when a gene or genes related to the alpha globin protein, সেটা হয় মিসিং রয়েছে অথবা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়া মানে বিজ্ঞানসম্মতভাবে বায়োলজিক্যালি বলা হয় মিউটেটেড হয়ে গেছে। হলিউডের বিভিন্ন সিনেমায় মিউটেশন নিয়ে কিন্তু অনেক কিছু দেখানো হয়। মার্ভেলের সিনেমাগুলোতেও কিন্তু হচ্ছে কি মিউটেশন নিয়ে, কত ধরনের মিউটেশন করে কত ডিফারেন্ট ডিফারেন্ট শক্তিশালী বিভিন্ন জনকে তৈরি করা হয়েছে। বা হিন্দিতেও যদি দেখি, কোনটা বলবো, ফর এক্সাম্পল ক্রিস যদি চিন্তা করো, সিনেমা বলছি মানে এখনই কি সিনেমা দেখতে বসে যাও না, কিন্তু সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের মিউটেটেড অ্যানিমালকে দেখানো হয়েছিল, মানে মানুষকে, যেটার সাথে মানুষের জিনের সাথে অ্যানিমালের জিন, মানে কোনো একটা প্রাণীর জিনকে মিশিয়ে একটা মিক্সড টাইপের প্রাণী তৈরি করা হয়েছিল। তার হয়তো কারোর জীবটা হচ্ছে ব্যাঙের সাথে, মানুষের সাথে ব্যাঙ মিশিয়ে এরকম দেখানো হয়েছিল যে তার জীবটা ব্যাঙের মতো ছড়িয়ে যেতে পারে, বা কেউ লাফাতে পারে খুব জোরে, বা কেউ গিরগিটির মতো হচ্ছে গিয়ে কালার চেঞ্জ করতে পারে। তো সেই রকম ব্যাপারটা। তো মিউটেটেড মানে চেঞ্জ হয়ে গেছে জিনটা। এখানে আমরা কথা বলছি কি, কোন জিনটার? আলফা গ্লোবিন প্রোটিনটা নিয়ে কথা বলছি, যেটার হয় মিসিং আছে। সেরকম যদি হয়ে থাকে তাহলে সেটা কি করতে পারে? আলফা থ্যালাসেমিয়া তৈরি করতে পারে। যদি আবার সিমিলার জিন ডিফেক্টস অ্যাফেক্ট প্রোডাকশন অফ দ্য বিটা গ্লোবিন প্রোটিন, বিটা গ্লোবিন প্রোটিনের তৈরি হওয়াটা কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে, সেটা টেঁড়া বেঁকা তৈরি হচ্ছে, বা সেটা তৈরিই হচ্ছে না ঠিকভাবে ওর যে আকৃতিতে তৈরি হওয়ার কথা প্রোটিনটা, বা যতটা প্রোটিন তৈরি হওয়ার কথা ততটা প্রোটিন তৈরি হচ্ছে না। বিটা গ্লোবিলিন চেনে উদাহরণ হিসাবে বলছি, যদি 500টা অ্যামাইনো অ্যাসিড থাকার কথা, সেটা হয়তো 400টা অ্যামাইনো অ্যাসিডের একটা কিছু তৈরি হচ্ছে প্রোটিন। তো এই ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে, যার ফলে হচ্ছে কি আলটিমেটলি সেই প্রোটিনটা, গ্লোবিন প্রোটিনটা কাজ করতে পারে না ঠিকভাবে, এবং হিমোগ্লোবিনটা ঠিকভাবে ফর্মেশন হয় না, যেটাকে বলা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া বা আলফা থ্যালাসেমিয়া ব্রডলি।
আলফা থ্যালাসেমিয়া তাহলে জিনটা, এই যে আলফা গ্লোবিন জিনটার লোকেশনটা দেখো এই ছবিটাতে রয়েছে। আমাদের 23 জোড়া ক্রোমোজোম, তার ক্রোমোজোম নাম্বার 16তে এই জিনটা উপস্থিত। কোনটা? আলফা গ্লোবিনের জিনটা। আর ক্রোমোজোম নাম্বার 10 মিনিট। আর ক্রোমোজোম নাম্বার 11এরটাতে বিটা থ্যালাসেমিয়াটা ক্রোমোজোম নাম্বার 11, ক্রোমোজোম নাম্বার 11তে রয়েছে বিটা গ্লোবিন প্রোটিনটা তৈরি করার জন্য জিনটা। যেমন এখানে তোমরা একটু যদি দেখো, এটা আমাদের ক্রোমোজোম যদি হয়ে থাকে, তার দুটো বাহু তোমরা জানো, একটা লম্বা বাহু একটা ছোট বাহু, তার মাঝখানের অঞ্চলটা কাইনেটোকোর অঞ্চল রয়েছে। সেখানে হচ্ছে গিয়ে তার সাথে কোষ বিভাজনের সময় তোমরা ক্রোমোজোম পড়েছো, অবশ্যই পড়েছো, ভালোভাবে পড়েছো ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। হিস্টোন প্রোটিনের চারপাশে হচ্ছে গিয়ে ডিএনএটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকছে, বা দুটো ক্রোমোজোম ফরমেশন হচ্ছে, তারপরে ক্রোম্যাটিড গুলো আলাদা হয়ে যাচ্ছে কোষ বিভাজনের সময়, এবং তারপরে আবার সেই ক্রোমোজোমের একটা কন্ডেনসেশন যেটা শুরুতে হয়েছিল প্রফেজ দশায়, তারপরে আবার যখন টেলোফেজ দশায় চলে আসছে, তখন আবার ক্রোমোজোমের ডিকন্ডেনসেশন হচ্ছে, ক্রোম্যাটিড গুলো খুলে যাচ্ছে। তো সেই ঘটনাগুলো তোমরা হচ্ছে কোষ বিভাজনে পড়েছো অলরেডি। ঠিক সেরকমই ক্রোমোজোমের মধ্যে 16 নম্বর ক্রোমোজোমে রয়েছে আমাদের HbA2 জিন আর HbA1 জিন। হিমোগ্লোবিন A1 এর জিনটা রয়েছে, হিমোগ্লোবিন A2 এর জিনটা রয়েছে। A2 মানে আলফা 2 আলফা 1, যেটার কাজ আলফা গ্লোবিন প্রোটিন তৈরি করা। হিমোগ্লোবিন বি জিনটা রয়েছে ক্রোমোজোম নাম্বার 11-এ, যার কাজ হচ্ছে গিয়ে বিটা গ্লোবিন প্রোটিনটা চেনটা তৈরি করা। ঠিক আছে, কিন্তু কি ধরনের রয়েছে, কি অবস্থায় রয়েছে সেই আলফা গ্লোবিন, আলফা হোক বা বিটা থ্যালাসেমিয়াটা, বিটা গ্লোবিন জিনটাতে কি ধরনের সমস্যা রয়েছে আলফা, তার উপরে ভিত্তি করে থ্যালাসেমিয়াকে আবার ক্যাটাগরাইজ বা ক্যারেক্টারাইজ করা যায় মেজর থ্যালাসেমিয়া নাকি মাইনর থ্যালাসেমিয়া। ঠিক আছে, যেমন যদি ক্রোমোজোমের দুটো বাহুরই দুটো অ্যালিলেতেই হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে আমার মিউটেটেড অবস্থায় থাকে বা পরিবর্তিত অবস্থায় থাকে বা ওই জিনটা অনুপস্থিত রয়েছে, তাহলে কিন্তু সেটা মেজরের মধ্যে পড়ছে। আর ক্রোমোজোমের কোনো একটা বাহুতে একটা দিকেই হচ্ছে কি মিউটেশনটা হয়েছে বা চেঞ্জ হয়েছে, আরেকটা দিক ঠিক আছে ক্রোমোজোমের তো সবসময় পেয়ারে হয়, 23 জোড়া ক্রোমোজোম বলা হয়। তো আরেকটা বাহুতে হচ্ছে গিয়ে ঠিক আছে, তাহলে সেইটা কিন্তু অনেক সময় মাইনর থ্যালাসেমিয়ার মধ্যে পড়ে। তো সেইটাতে অনেক বেশি। কিন্তু যদি কারোর মেজর থ্যালাসেমিয়া হয়ে থাকে, তাহলে বারবার তোমরা শুনে থাকবে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করা হয়, মানে রক্তদান শিবিরগুলো যেগুলো করা হয়, তোমরা দেখেছো এই সময় তোমাদের এলাকাতেও বা পাড়াতে বা পাশের পাড়াতে দেখবে, বাস তোমাদের স্কুলেও হয়তো হতেও পারে, সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের বা স্কুলের প্রাক্তনী সমিতি থেকে অনেক সময় করা হয় অর্গানাইজ রক্তদান শিবিরের, এলাকার মানুষদের জন্য বা আশেপাশের এলাকার মানুষদেরকে নিয়ে যারা স্বেচ্ছায় রক্তদান করতে চায়। তো এই রক্তদানটা যে শুধুমাত্র যে হসপিটালাইজড হচ্ছে বা যার হচ্ছে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকটা রক্তক্ষরণ হয়েছে তাকে দেওয়ার জন্যই তো নয়। থ্যালাসেমিয়ার মতো রোগ যাদের হচ্ছে গিয়ে যেখানে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন মিউটেটেড রয়েছে, হিমোগ্লোবিন ঠিক মতো তৈরি হচ্ছে না, তাদেরকেও ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়ে, মানে রক্ত দেওয়ার দরকার পড়ে। তো সেই রক্তটা তো আর্টিফিশিয়ালি তৈরি হবে না কোথাও, কোনো ল্যাবে ওষুধ তৈরি করা যায়, কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে রক্ত এখনো সেইভাবে তৈরি করা যায় না আর্টিফিশিয়ালি। তাহলে সেই রক্তটার সোর্স কি হতে পারে? ব্লাড গ্রুপ ম্যাচ করে যারা অলরেডি আগে রক্ত দিয়েছে ব্লাড ব্যাংক থেকে সেই রক্তটাকে নিয়ে রোগীর শরীরে বা থ্যালাসেমিয়ার পেশেন্টদেরকে দেওয়া যেতে পারে। ওকে, তাহলে মেজরটা দেখো, মেজরের কথা যখন হচ্ছিল, যেটা হচ্ছে গিয়ে ফেটাল মানে মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটার দুটো অ্যালিলেতেই হচ্ছে গিয়ে কোনো গ্লোবিন প্রোটিন নেই। লোহিত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ মার্কার, সেটার নাম হচ্ছে গিয়ে এমসিভি, যেটাকে বলা হয় মিন কর্পাসকুলার ভলিউম। তোমরা তিনটে জিনিস পড়ে থাকবে: লোহিত রক্তকণিকার সংখ্যা, দ্যাট ইজ আরবিসি কাউন্ট, টোটাল সংখ্যা; ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকার সংখ্যা, প্লেটলেটেরও পড়েছ। তার সাথে লোহিত আরেকটা কি দেখা হয়, হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কত। তার সাথে আরেকটা প্যারামিটার আছে গুরুত্বপূর্ণ, তোমাদের বাড়িতে যদি কারোর রক্ত পরীক্ষা হয়ে থাকে এবং ডাক্তার যদি লিখে থাকে সিবিসি,
কমপ্লিট ব্লাড কাউন্ট বা এটাকে বলা হয় সিবিপিও বলা হয়, কমপ্লিট ব্লাড পিকচারও বলা হয়, সিবিসি বা সিবিপি। তাহলে সেখানে এই লোহিত রক্ত ব্লাড থেকে রক্ত নিয়ে কি করা হয়, রক্তটা নিয়ে বিভিন্ন ধরনের বেসিক যে কোষগুলো রয়েছে এবং সেখান থেকে যে অন্যান্য তার আনুষঙ্গিক যে মূলকগুলো রয়েছে বা প্যারামিটারগুলো, সেগুলোকে হচ্ছে গিয়ে মাপা হয়। যেমন আরবিসি, ডাব্লিউবিসি, হিমোগ্লোবিন, তার সাথে আছে হিমাটোক্রিট বলে একটা কথা, তার সাথে আছে এমসিভি, মিন কর্পাসকুলার ভলিউম, মানে লোহিত রক্তকণিকার যে কর্পাসগুলো, কর্পাসেল, ওগুলো এক একটা রেড ব্লাড কর্পাসেল, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বলা হয় বা রেড ব্লাড কর্পাসেল বলা হয়। তো মিন কর্পাসকুলার, প্রত্যেকটা মিন মানে অ্যাভারেজ, গড়ে প্রত্যেকটা লোহিত রক্তকণিকার ভলিউম কতটা, একটা লোহিত রক্তকণিকা খুব বড় আর একটা খুব ছোট, বা পুরো গড়ে প্রত্যেকটাই ছোট সাইজের, বা কারোর রক্তের মধ্যে প্রত্যেকটা লোহিত রক্তকণিকারই ভলিউমটা হচ্ছে বড়, তার আকৃতি হয়তো ঠিক আছে কিন্তু সাইজে বড়। তো এই ধরনের অনেক ধরনের পার্থক্য হয়। তো সেখান থেকে হচ্ছে কি মিন কর্পাসকুলার ভলিউম, যেটা মাপা হয় না, এটা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে, আরবিসি আর হিমোগ্লোবিন থেকে। এছাড়া আর কি হয়, এমসিভি, এমসিএইচসি, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, ওই এক একটা কর্পাসেলের মধ্যে, এক একটা লোহিত রক্তকণিকার মধ্যে কতটা করে হিমোগ্লোবিন আছে, এগুলো খুব সামান্য মাত্রায় মাপ হয়, ফেমটোলিটার, মানে একদম প্রচন্ড সূক্ষ্ম একটা মাপ, কিন্তু এগুলো হচ্ছে কি মেজার করা হয়। এমসিভি, এমসিএইচ, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, হিমোগ্লোবিন, হিমাটোক্রিট, এইচসিটি, এইচসিটি, হিমাটোক্রিট, এই ধরনের অজস্র প্যারামিটার মাপা হয়। তার মধ্যে তোমরা এইখানে দেখতে পাচ্ছ মেজরে কি হয়, এমসিবিটা খুবই লো হয়ে যায়। অ্যানিমিয়া কি, প্রচন্ড মারাত্মক অ্যানিমিয়া, ফ্যাটাল। এখানে কি দেখা যায়, হিমোগ্লোবিন এ মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন জানবে আমাদের রক্তে তিন ধরনের থাকে, তোমাদের 14 বছর বা 15 বছর বয়স, তো জেনে রাখতে পারো যখন কেউ একজন জন্মায় তার শরীরে ফিটাল হিমোগ্লোবিনটা বেশি থাকে, বা ভ্রূণ অবস্থায় যে যখন থাকে তার শরীরে যে রক্তটা মায়ের গর্ভে যখন আছে তার মধ্যে ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি থাকে। কিন্তু সে যখন বড় হতে থাকে, যখন তার বোন ঠিকমতো ডেভেলপ হতে শুরু করে, তখন বোন ম্যারো থেকে প্রচুর প্রচুর পরিমাণে যখন হিমোগ্লোবিন আরবিসি তৈরি হয়, তখন অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ফর্মটা তৈরি হয়, ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি এ। আর আরেকটা ছোট সামান্য ফর্ম আছে যেটা হচ্ছে কি A2 বলা হয়, সেটা হচ্ছে গিয়ে ফিটাল হিমোগ্লোবিন 1% বা 2% মতো থাকে, 4-5% মতো A2 থাকে, আর অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা ম্যাক্সিমাম 95%-এর 90-95% ওরকম একটা হিউজ অ্যামাউন্টে থাকে হচ্ছে কি অ্যাডাল্ট হিমোগ্লোবিন। আমাদের প্রত্যেকের শরীরে এখন অ্যাডাল্ট হিমোগ্লোবিনের পরিমাণ সব থেকে বেশি। কিন্তু তুমি একটা জাস্ট সদ্যজাত শিশু যে 2 দিন বা 3 দিন হয়েছে, তুমি তার হিমোগ্লোবিন মেজার করো, তুমি দেখতে পাবে বা তোমরা দেখতে পাবে ফিটাল হিমোগ্লোবিনের মাত্রাটা বেশি, ঠিক আছে, কোন ধরনের হিমোগ্লোবিনটা তার রক্তে উপস্থিত রয়েছে। সেরকমই এইটা দেখো পুরোপুরি অ্যাবসেন্ট থাকে, মানে যেটা থাকার কথা একটা সুস্থ স্বাভাবিক মানুষের, সেই জিনিসটা অ্যাবসেন্ট, কারণ তার ক্রোমোজোমের মধ্যে দুটো অ্যালিলেতেই মিউটেটেড অবস্থায় বা মিসিং অবস্থায় রয়েছে আলফা গ্লোবিন নামক জিনটা, তাই আলফা থ্যালাসেমিয়া। এটাও খুব রিস্কি, একটা মাত্র অ্যালিলের মধ্যে হচ্ছে গিয়ে আলফা জিনটা ঠিকঠাক রয়েছে, মাইনর কোনটা, একটা পুরো অ্যালিলের সাইডে হচ্ছে গিয়ে সবকটাই হচ্ছে গিয়ে ঠিকঠাক প্রোডাকশন করছে, আর একটা হচ্ছে গিয়ে মিউটেটেড, বা একটা, আর যদি সাইলেন্ট ক্যারিয়ার, যেখানে দেখতে পাচ্ছি একটা খুব সামান্য অংশে একটা অ্যালিলের মধ্যে একটা মিউটেশন হয়ে রয়েছে। তো এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে কি কি বলা হয়, এখানে আমি পুরোনো এই ছবিটাতে আসছি একটুখানি, যদি একটার মধ্যে হয়ে থাকে যেটা মাইনর, তারা সাধারণত বাহক হয়, কেরিয়ার হয়, তাদের শরীরে সেইভাবে সিমটম দেখা যায় না থ্যালাসেমিয়ার, যতক্ষণ না তারা জেনেটিক টেস্টিং করছে, ঠিক আছে, বা হিমোগ্লোবিনের ধরন কি কি রয়েছে সেটার উপরে ডিটেল পরীক্ষা হচ্ছে, শুধুমাত্র হিমোগ্লোবিন কতটা রয়েছে সেটা মাপা বাদ দিয়েও। আলফা থ্যালাসেমিয়া মাইনর হচ্ছে গিয়ে যখন ক্রোমোজোমের একটা বাহুতে দুটো অ্যালিলের মধ্যেই দুটো যে হিমোগ্লোবিন এ ছিল, A1 এবং A2 দুটোই হচ্ছে গিয়ে মিউটেটেড, কিন্তু আরেকটা দিকের হচ্ছে গিয়ে বাহুতে A1 এবং A2
যেটা এখানে দেখানো হলো, A1 এবং A2 দুটো জিনই ঠিকঠাকভাবে কাজ করছে, তাহলে হচ্ছে কি সেটা মাইল্ড থ্যালাসেমিয়া। একটা দিকের এক ক্রোমোসোমের একটা বাহুতে A1 A2 গন্ডগোল আছে, আবার অন্য দিকের A1টাতেও গন্ডগোল আছে, শুধুমাত্র A2টা কিছুটা পরিমাণে কাজ করছে ঠিকঠাক। তার মানে 3 মিউটেটেড অ্যালিল, 4টের মধ্যে 3টে মিউটেটেড। তাহলে কি হবে? মডারেট টু সিভিয়ার থ্যালাসেমিয়া। আর যদি 4টে অ্যালিলের মধ্যেই মিউটেশন হয়ে থাকে, তাহলে সেই রোগটার নাম হাইড্রোপস-পিটালিস, মানে আলফা থ্যালাসেমিয়া মেজর। খুব মেজর হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়াটা লক্ষণ প্রকাশ পাবে, এবং তাদের হচ্ছে গিয়ে ভবিষ্যতে বা তাদের অনেক বিভিন্ন ধরনের সমস্যাও হয়, অনেক সময় মারা যাওয়ার মতনও রিস্ক তৈরি হতে পারে। তো এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে বাবা যদি ক্যারিয়ার হয় বা মা যদি ক্যারিয়ার হয়, বাহক হয়, তাহলে চাইল্ডের সম্ভাবনা থাকে হেলদি হবে। যদি বাবার ঠিক অ্যালিলটা পেয়ে থাকে এবং মায়ের ঠিক অ্যালিলটা পেয়ে থাকে, তাহলে এই চাইল্ড যদি জন্মায় এই সম্ভাবনায়, তাহলে তার পরবর্তী বংশ পরম্পরায় সেই আর থ্যালাসেমিয়া হওয়ার কোনো স্কোপ নেই। এই চাইল্ডটা ধরে নিচ্ছি কোনো মেল অথবা ফিমেল যাই হোক না কেন, পরবর্তী প্রজন্ম যখন তৈরি হবে তার কোনো ধরনের রিস্ক রইল না থ্যালাসেমিয়া হওয়ার। কিন্তু কোনোভাবে যদি বাবার এই মিউটেটেড অ্যালিলটার সাথে, থ্যালাসেমিয়ার সাথে যদি মায়ের ঠিকটাও মেলে, তাহলেও কিন্তু চাইল্ড ক্যারিয়ার হবে। মায়ের মিউটেটেড অ্যালিলের সাথে যদি বাবার ঠিক অ্যালিলটাও মেলে, তাহলেও চাইল্ড হচ্ছে কি ক্যারিয়ার হবে। আর যদি দুজনেরই ভুলটা মেলে, মানে দুজনেরই যে অ্যালিলটা মিউটেটেড হয়ে রয়েছে, মানে সেই পার্টটা যদি মেলে, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু চাইল্ড পুরোপুরি সিভিয়ার থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তো এই হচ্ছে গিয়ে সেই কারণে বিবাহের পূর্বে, বিয়ের আগে, 15 বছর হয়ে গেছে, তোমরাও যখন ভবিষ্যতে যারা যারা বিয়ে করবে চিন্তা করছো বা করবে ভবিষ্যতে, এখনকার দিনে সেই কারণে বলা হয় বংশগত রোগগুলোকে যদি আগে থেকে একটু ডিটেক্ট করা যায়, তাহলে পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ সবল প্রজন্মকে জন্ম দেওয়া যেতে পারে। তো সেই কারণে এখন দেখবে বিভিন্ন হসপিটালে হচ্ছে গিয়ে জেনেটিক কাউন্সেলিং এর কথা বলা হয়। বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সেলিং, তার জন্য আলাদা স্পেশালাইজ ডক্টররা থাকেন। সিম্পল হচ্ছে গিয়ে ব্লাড থেকে জেনেটিক টেস্টিং হয়, এবং সেখানে কোনো হিডেন, কোনো লুকিয়ে থাকা জেনেটিক রোগ রয়েছে কিনা, সম্ভাব্য যে বর হতে চলেছে এবং সম্ভাব্য যার সাথে বিয়ে হতে চলেছে বউ, তার শরীরেও হচ্ছে গিয়ে ফিমেলের শরীরেও কোনো এই ধরনের এমন কিছু কোনো ক্যারিয়ার রয়েছে কিনা, তারা এমন কিছু যেটা হচ্ছে গিয়ে হয়তো কোনোভাবে একটা প্রবল সম্ভাবনা রয়েছে যে ভবিষ্যৎ প্রজন্মে সন্তান সন্ততির মধ্যে সেই রোগটা প্রকটভাবে প্রকাশ পেতে পারে, প্রচ্ছন্নভাবে নয়। তো সেই ধরনের কাউন্সেলিং গুলো কিন্তু করা হয়। ওকে, পরের দিনকে আমরা হিমোফিলিয়া নিয়ে আলোচনা করবো। আজকের মতো